হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম আজকে আসসালাম। আমরা আজকে চলে আসলাম একটু ডিসকাশন করার জন্য। তো আজকে আমাদের সাথে আছে জেমি। সো জেমি তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। জাপান আসা থেকে শুরু করে অথবা আসার আগে থেকে এখন পর্যন্ত তার কি এক্সপিরিয়েন্স, তো আমরা স্টেপ বাই স্টেপ তার কাছ থেকে জানবো। তো জেমি, তোমার সেলফ ইন্ট্রোডাকশনটা কাইন্ডলি একটু দাও। আসসালামু আলাইকুম। আমি জাহিদুল আলম জামি। এখন জাপানে মাস্টার্স প্রোগ্রামে আর কি অধ্যয়নরত আছে, জাপানে একটি পাবলিক ইউনিভার্সিটি। আচ্ছা, তুমি যদি একটু শুরু থেকে বলতে তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য তোমার পাথওয়েটা বুঝতে সুবিধা হতো। তোমার বাংলাদেশ থেকে কোথা থেকে গ্রাজুয়েশন করছো, তারপর জাপানে ফার্স্ট টাইম কিভাবে আসছো, আসার পর কিভাবে তুমি হুম, মাস্টার্সে গেছো, টোটাল জার্নিটা যদি একটু শেয়ার করতে। হুম। আমি এসএসসির পর ডিপ্লোমা করছি আহ ইলেকট্রনিক্স এর উপরে। তারপরে আমি বিএসসি করছি একটা বেসরকারি ইউনিভার্সিটি থেকে ঢাকায়। ওইটা হচ্ছে ট্রিপলিতে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। এরপর বেশ কিছুদিন প্রথমে আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছিলাম জাপানে। কত সালে? এটা ভালো একটা। এটা আসছে আমি 22 সালে, 2022 সালে। 2022 সালের এপ্রিলে? হ্যাঁ, 2022 সালে এপ্রিলে আসছে। আচ্ছা। তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করছি 1.5 বছর মতো। তারপরে আর কি, তার আগে থেকেই ইউনিভার্সিটিতে কাজ শুরু করছিলাম। 1 বছর আগে থেকে আর কি আমি জাপানে আসার 6 মাস পর থেকেই ইউনিভার্সিটিতে চান্সের জন্য কাজ করছি। তারপরে আর কি 1.5 বছর যখন হয়েছে তখন আমি সুযোগটা পাইছি। এখন আমি অলরেডি 8-9 মাস হয়ে গেছে আমার আচ্ছা, ইউনিভার্সিটি। তো তোমার কাছে কেন মনে হইলো যে তোমার তোমার তো অ্যাকচুয়ালি ব্যাচেলর ডিগ্রি ছিল, তুমি তো ল্যাঙ্গুয়েজ স্কুলের পর একটা জবে ঢুকে যেতে পারতে ফুল টাইম, বাট তুমি কেন মাস্টার্স এডমিশন নিলে? স্পেসিফিক যদি রিজন গুলো একটু অডিয়েন্সদের ক্লিয়ার করো তাহলে মানে। হ্যাঁ, এইখানে ডিফারেন্স, মেজর ডিফারেন্স দুইটা আমি দেখছি। একটা হচ্ছে, আমি যখন জবে ঢুকে যেতাম, ওই জবগুলো বেসিক্যালি স্যালারির দিক থেকে হিসাব করলেও অনেক স্যালারি কম, এবং ওইটা কাইক টাইপের, মানে একটু হার্ডলি জব। বা হ্যাঁ, ওই জবগুলোতে আমার মনে হয়েছে যে আমি পরবর্তী স্বাধীনতা নাই, বা আমি যে ওইখান থেকে গ্রো করব বা আমার ইস্টাবলিশড হবে, তো এইগুলোর স্কোপ ছিল না। আমার আমার দেখা মতে আর কি, আমার বুঝ মতে আমার এটা বুঝ আসছে। তার জন্য আমি আচ্ছা, ইউনিভার্সিটিতে ট্রাই আচ্ছা, তুমি করছি। যদি একটু ক্লিয়ার করতে, ধরো যে নর্মালি যারা বাইরে থেকে ব্যাচেলর করে আসে তারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের উপর তাদের স্যালারি স্ট্রাকচারটা কেমন হয়, আর তাদের জব পজিশনটা কেমন হয়, আর মাস্টার্স এর পর তাদের স্যালারি স্ট্রাকচারটা কেমন হয় আর জব পজিশনটা কেমন হয়। বেসিক্যালি হচ্ছে, যারা যারা সাধারণত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে, তো এদের পরবর্তীতে জবে গেলে জবের কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, কিন্তু তারপরেও অনেকের দেখা গেল সেনমন করা লাগে। একটা ডিপ্লোমা কোর্সের মতো, জাপানে যেটা ডিপ্লোমা বলে, এটা 2 বছর আছে, 3 বছর আছে, 4 বছর আছে। তো আমার প্রথম থিঙ্কিং ছিল এটা, যে আমি বাংলাদেশ থেকে ডিপ্লোমা করছি, পরে বিএসসিও করছি, তো আবার এসে আমি মানে জাপানিজ ভাষা শিখে আবার আমি ডিপ্লোমা করব, তো এটা তো আমার মানে ডিমোটিভেশন, তোমার মানে ডিগ্রেডেশন হবে। ডিভোর্সের দিকে চলে এটা যাবে। আমার সবচেয়ে প্রথম ইয়ে আছে। এবং আমি যদি তখন জবে ঢুকতাম, জবে ঢোকার অপরচুনিটি আছে, এই ক্ষেত্রে দেখা গেল অনেকের হেল্প লাগে। ঠিক আছে, এখানে অনেকের হেল্প, মানুষ তো এখন ম্যাক্সিমাম মানুষই আছে যারা টাকা ছাড়া হেল্প করে না। তো আসলে জাপানে কষ্ট একটু বেশি, তো সবাই আর কি ওইরকম মন মানসিকতার হয়ে যায়। তো আমার কাছে তখন মনে হয়েছে যে আমি আবার মানে আমার টাকা ইনভেস্ট করে আবার জবে ঢুকবো, এটা আমার জন্য বোকামি হবে। এবং তখন আমার কাছে অপরচুনিটি কমে যেত, আমার হাতে অপরচুনিটি খুব কমে যেত। আমার যে এই কোম্পানিতে ঢুকছি ওই ধরনের কোম্পানিতেই আমার জব করা লাগতো, বা জবের জন্য, আমার ভিসার জন্য বিভিন্ন রকম প্রবলেম ফেস করা লাগতো। সেই জন্য আমি ওইদিকে আর বেশি যাইনি। আমি চেষ্টা করছি যে ইউনিভার্সিটিতে হলে সুবিধাটা কি হয়, ইউনিভার্সিটিতে হলে সুবিধা হলো এইখানকার রুলস আর ওই সেনমনের রুলসটার অনেকটা ডিফারেন্স, বিকজ আমি দুই দুই সেক্টরেই ছিলাম। তো মানে এই জিনিসটা আমি খুবই ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি। একটা জিনিস হচ্ছে যে একটা মানুষের অভিজ্ঞতা হওয়া, আরেকটা জিনিস হচ্ছে শুনে অভিজ্ঞতা নেওয়া। তো আমার রিয়েল আসলে দুই লাইনের এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, আমি দেখছি যে যারা নিহঙ্গ বাক্য করে করে এবং সেনমন বাক্য করে, যারা ওই লাইনের, তারা এই ইউনিভার্সিটি লাইফের এই বিষয়টা সম্পর্কে কিছুই জানে না। আবার যারা ইউনিভার্সিটি লাইফে আছে, তারা নিহঙ্গ বা সেনমন লাইফটা কেমন এটা সম্পর্কে কিছুই জানে না। মানে জানে হয়তো বা 10 জন একজন জানে, এরকম। ঠিক আছে, তো আমার কাছে এই জিনিসটার আসলে প্রপার যে পার্থক্যটা, এটা আমি আসলেই রিয়েলাইজ করছি। এবং বেতনের তো হিউজ পরিমাণ ডিফারেন্স আছে। এটা প্রায় বছরে থেকে 4 থেকে 5 লাখ টাকা ডিফারেন্স।
বছরে আর্লি ইনকাম আই এর থিঙ্ক জন্য। আই থিঙ্ক 4 থেকে 5 লাখ না, আমি যতটুকু জানি যে আহ, মানে স্যানমন অথবা ব্যাচেলর করে যারা বাইরে থেকে পরে আসে ব্যাচেলর, তাদের স্যালারিটা হয় ইয়ারলি 30 লাখ ইয়েন প্লাস মাইনাস, হ্যাঁ, মানে ইয়ারলি স্যালারিটা। আর মাস্টার্স এর পর যে বিগ কোম্পানিগুলোতে R&D ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকলে ওইখানে বছরের স্যালারি হয় 45 লাখ ইয়েন থেকে 50 লাখ ইয়েন। সো এখানে কিন্তু 5 লাখ না, এখানে তুমি বলতে পারো যে 15 লাখ প্লাস মাইনাস এখানে ডিফারেন্স, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ। 15 লাখ। সো এটা একটা হিউজ ডিফারেন্স আর কি। বাই দ্য ওয়ে, তারপর তোমার মানে ইউনিভার্সিটির এডমিশন প্রসেসে কি পরিমাণ টাইম লাগছে? তুমি কবে স্টার্ট করছিলে আর কবে তুমি এনরোলমেন্ট পেতে পারছো? আচ্ছা, এখানে অনেক ধরনের স্কলারশিপ আছে এবং ইউনিভার্সিটি অনুযায়ী অনেক ধরনের স্কলারশিপ ভ্যারি করে। না, তোমার তো সেশন, আই মিন তোমার তো হ্যাঁ, অক্টোবর, লাস্ট অক্টোবর সেশন আমি জয়েন আসছি, করছো। হ্যাঁ আমি হচ্ছে অক্টোবর সেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো আমার কাজটা মানে প্রায় 1 বছর আগে থেকে শুরু করা লাগছে আর হ্যাঁ, কি। জাপানিজ আমি তো ইউনিভার্সিটিতে ঢুকছি 10 হচ্ছে, মান্থ, হ্যাঁ মিনিমাম 10 মান্থ হ্যাঁ, আগে আমি থেকে স্টার্ট 23 করো। সালের অক্টোবরে আমার সেশন ছিল। তো আমার 22 সালের অক্টোবর থেকে আমি আসলে কাজ শুরু করছি। আর মিনিমাম 10 মান্থ আগে, আই মিন ডিসেম্বর থেকে স্টার্ট করা লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বর পর্যন্ত থাকে, কিন্তু অনেক সময় প্রফেসর ম্যানেজ করার বিষয় থাকে। তো তো প্রফেসর গুলো আগে থেকে দেখা গেল অনেক সময় তারা স্টুডেন্টের সাথে কমিটমেন্ট চলে যায়, এই জন্য আগে থেকে করলে জিনিসটা ভালো হয় বা পছন্দনীয় সাবজেক্ট পাওয়া যায় বা ডিপার্টমেন্ট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি তো ফুল স্কলারশিপ পেয়েছো, সো তোমার কোনো পেমেন্ট করা লাগেনি। আর হম হম, তোমার ইউনিভার্সিটির কোনো। নর্মালি ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন করতে 30,000 ইয়েন, তারপর এনরোলমেন্ট ফি হ্যাঁ থাকে 2,82,000 ইয়েন, তারপর ইয়ারলি টিউশন ফি থাকে 5,40,000 ইয়েন। তো এইগুলো তোমার অন এভারেজ সবকিছু টোটাল ইন টোটাল প্রায় 14 লাখ ইয়েনের মতো, তোমার 1 টাকা 1 ইয়েনও দেওয়া লাগে না আর কি। সো আর তুমি স্পেশাল যে ইউনিভার্সিটি থেকে কোনো ধরনের কি মান্থলি স্টাইফেন্ড পেয়েছো? হ্যাঁ, আমি আহ, এখানে 2 ধরনের স্কলারশিপ দেয় আসলে। আমি যে প্রোগ্রামে আসছি সেই প্রোগ্রামের একটা স্কলারশিপ আছে, এটা 4 মান আর কি মাসে। চল্লিশ চল্লিশ হাজার আরেকটা ইয়েন হচ্ছে 400, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে 400, ওইটা আবার আরো একটু বেশি দেয় আর কি। না, কিন্তু এছাড়াও এখানে আরো অনেক কিন্তু স্কলারশিপে এখানে অ্যাপ্লাই করা যায়। কিন্তু এখানে হ্যাঁ, অন্য স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়, বাট তুমি যেটা পেয়েছো এটা কিন্তু 40,000 করে 1 ইয়ার। বাট 1 বছর, হ্যাঁ। বাট তোমার সাথে 400 যারা, হচ্ছে 6 মাস। হ্যাঁ, সিক্স হ্যাঁ, মান্থ 400 6 মাস। 6 মান্থ হ্যাঁ 48,000 করে। বাট হ্যাঁ হ্যাঁ। আবার যারা এপ্রিল সেশনে আসে তাদের কিন্তু আবার 1 ইয়ারের জন্য পায়, তারা 1 ইয়ার 48,000 করে পায়। হুম। তো যাই হোক, এটা এটা আবার আমি একটা ডিফারেন্স দেখলাম যে আমাদের ইউনিভার্সিটির আর কি 2টা শাখা আছে, একটা জেনারেলদের জন্য, একটা ইঞ্জিনিয়ারদের জন্য। তো ইঞ্জিনিয়াররা যে সুযোগ সুবিধাগুলো পায়, জেনারেলরা সেই সুযোগ সুবিধা সবগুলোই পায় না। এটা এটা আমার মনে থাকবে হয় কারণ ইউনিভার্সিটি ভেরি করে, তারপরে কেন ভেরি করে আর কি, স্থান ভেরি করে, এগুলো অনেক কিছু ভেরি করে আসলে। সাবজেক্ট ভেরি করে। হ্যাঁ, সাবজেক্টও ভেরি করে। আচ্ছা, তো তোমার এখানে আসার পর আহ, তোমার যে লিভিং কস্ট বলো বা তোমার অ্যাকোমোডেশন ইন টোটাল জাপান চলার ক্ষেত্রে বা তোমার স্টাডি অবস্থায় সবগুলো কি কাভার হচ্ছে প্রপারলি তোমার পার্ট টাইম বা স্কলারশিপ দিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এ, হয়ে আর কিছু থাকে আর কি। আলহামদুলিল্লাহ ভালোই থাকে। আচ্ছা, তো তুমি তোমার আসলে সব কি আমরা তো পড়াশোনার দিকে একটু ফোকাস দিতে হয়, যেহেতু ইউনিভার্সিটির ল্যাবে টাইম দিতে হয়, থিসিস নিয়ে টাইম দিতে হয়। তো সেই ক্ষেত্রে কি মানুষ করতে চাইলেও, কাজ করতে চাইলেও একটু কমায় পড়াশোনার দিকে গুরুত্ব দেওয়াটা দরকার, কারণ এটার বেজে আমার পরবর্তীতে জব হবে। তো এই জন্য অনেক সময় দেখা যায় বেশি ইনকাম করা যায়, কিন্তু আমার মনে হয়, আমার এটা সাজেশন আর কি, যে ইনকাম একটু কমায় যতটুকু তার প্রয়োজন ট্রু। ততটুকুর মতো রেখে বাদ বাকি টাইমটা ল্যাবে দিতে পারলে এটা তার জন্য বেনিফিট হয়। এবং সাথে সাথে যারা ডিরেক্টলি আসবে, আমি তো নিহঙ্গ গাক্কু করে আসছি, তো যারা ডিরেক্টলি আসবে তারা দেশ থেকেও যদি একটু নিহঙ্গ শিখে আসে এবং এখানে আসার পরে একটু নিহঙ্গতে যদি সময় দিতে পারে, ওইটা ভালো হবে। আচ্ছা, তুমি যদি জাস্ট একটা আইডিয়া দিতে, জাস্ট মানে তোমার আর্নিং এর কথা না, তুমি এভারেজ যে এখানে হয়তোবা তুমি আছো বা আদার্স যে স্টুডেন্টরা আছে, হ্যাঁ, এখানে এভারেজ এভারেজ সাধারণ, তাদের হ্যাঁ আওয়ারলি রেটটা কেমন, আর তাদের মান্থলি ইনকামটা কেমন, আর তোমার ধরো স্কলারশিপ এভারেজ সবাই কেমন পাচ্ছে, সব মিলিয়ে যদি একটা আর্নিং এর একটা ক্যালকুলেশন দাও তাহলে হুম। ক্লিয়ার হবে। আমি যদি ডিফারেন্স করে সবকিছুই বলি, এখানে যেই আসুক স্টুডেন্ট হিসাবে, সে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসুক আর ইউনিভার্সিটি প্রোগ্রামে আসুক, যেই প্রোগ্রামে আসুক, তারা 28 ঘন্টা করে সপ্তাহে জব করতে পারে, সর্বোচ্চ 28 ঘন্টা, তার উপরে না। তো 28 ঘন্টা জব করলে এখানে কেন ভিত্তিক
আবার এই রেটটা ঘন্টার ভিত্তিক আর কি, এই রেটটা ডিফারেন্স আছে। তো সর্বনিম্ন হচ্ছে 900 ইয়েন করে পায় সর্বনিম্ন, আর সর্বোচ্চ কেনি অনুযায়ী আছে 1200, 1300, 1400 আছে। তো এটা দেখা গেল কি যে মানে ওইখানকার আবার লিভিং কস্টও এক এক রকম হয় এক এক জায়গায়। তো আর্নিং কমপক্ষে একটা মানুষ মানে সাধারণভাবে যদি জব করে 28 ঘন্টাও না, 26 ঘন্টাও যদি করে, তো সে 13 মান আর কি ইনকাম করতে পারবে, অর্থাৎ জাপানি ইয়েনে হচ্ছে 1,30,000। 1,30,000 কমপক্ষে করতে পারবে। তারপরে এখানে আরো বেশি আছে আর কি। আর লিভিং এটা হচ্ছে কস্ট? শুধুমাত্র, হ্যাঁ এটা শুধুমাত্র পার্ট টাইম থেকে। এরপরে হচ্ছে যদি তার স্কলারশিপ থাকে, স্কলারশিপ মিনিমাম 6 মাস সাপোর্ট দেয় প্রত্যেকটা ইউনিভার্সিটি কমপক্ষে। তো 6 মাসে সে মিনিমাম না হইলেও 30-40 হাজার টাকা করে তো পাবেই প্রতি মাসে। তো এটাও একটা ভালো সাপোর্ট হয়। আচ্ছা, এটা গেল। আর লিভিং কস্ট হচ্ছে অন অ্যান এভারেজ এক এক জায়গায় এক এক রকম থাকে। তো অন অ্যান এভারেজ তার রুম খরচ হইতে পারে 20,000 থেকে 30,000-এর মধ্যে হয়, এবং সাথে থাকে ইউটিলিটি বিল টিল, এগুলো দিয়ে প্রায় 35,000-এর মধ্যে হয়ে যায় সর্বোচ্চ। সর্বোচ্চের কথা বললাম, এর কমেও অনেক জায়গা হয়। তো সবকিছু খরচ মিলায় এইগুলোর ভিতরে। এরপরে থাকা খাওয়ার যদি বলেন, থাকা খাওয়া তো একজনের পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। তো আমার মনে হয় যে 20,000-এর ভিতরে খাওয়া খরচ হয়ে যায়। আচ্ছা, আর ফোন, মোবাইল ফোন, তারপর ইন্স্যুরেন্স, ওইগুলো আরো 10,000-এর মতো? হ্যাঁ, এইখানে আবার অনেক রকম হিসাব কিতাব আছে। সেটা হচ্ছে যে আপনি যদি মানে এগুলোর কথাও চিন্তা করেন, এগুলো থেকে অনেক সময় বেনিফিটও আসে। তো মোবাইল কস্ট আমার কাছে মনে হয় না যে অনেক কিছু, তবে হ্যাঁ আমরা বাংলাদেশে হয়তো বা 100 টাকা, 500 টাকা, সর্বোচ্চ 500 টাকা চালাইছি। তো এখানে আসলে হয়তো মোবাইল কস্ট আমাদের কাছে একটু বেশি মনে হইতে পারে, কিন্তু এটা আবার অনেক সময় বিভিন্ন অফারের কারণে অনেক সময় আবার এটা সামঞ্জস্য হয়ে যায়। হ্যাঁ, 2-3 হাজার টাকা মতো মোবাইল বিল থাকে প্রতি মাসে। তো অন এভারেজ আমরা বলতে পারি যে 60,000 ইয়েনের ভিতর মানে মোটামুটি চলা, মানে বেসিক যে খরচটা হ্যাঁ, এটা কভার হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল চলে যাইতে পারবে। আচ্ছা, সো অ্যাকচুয়ালি মানে লিভিং কস্ট কিন্তু আমরা যদি ওইভাবে হিসাব করি যে কেউ যদি মান্থলি স্টাইফেন্ড নাও পায়, তাহলে কিন্তু তার আর্নিং এর 50%-এর মতো লিভিং কস্ট যাচ্ছে, মানে লিগ্যাল হুম, আর্নিং, মানে 1,20,000 থেকে হুম, 1,30,000 ইয়েন আর্নিং করতে পারে। আর যদি দেখা যাচ্ছে স্টাইফেন্ড অ্যাড করা হয়, তো ওই ক্ষেত্রে কিন্তু আর্নিং এর পরিমাণটা আরো বেশি দাঁড়াচ্ছে, হয়তোবা 1,00,000 হুম, ইয়েনেই থেকে যাচ্ছে অনেক ক্ষেত্রে। সো হুম, এটা ডিপেন্ড করতেছে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট যদি তার স্কলারশিপ থাকে, কোনো টিউশন ফি পেমেন্ট করা না লাগে, সে মান্থলি বাংলা টাকায় মানে যদি আরো মানে স্টাইফেন্ড নাও থাকে, তাও সে 50,000-এর মতো বাংলাদেশে এটা তার অ্যাকাউন্টে সেভ করতে পারে আর কি। এটা কোনো ইস্যু হুম, হয় না। চাপাটা। আর যদি টিউশন ফি দেওয়াও লাগে, তারপরও 20,000 থেকে 30,000 বাংলাদেশে আর কি সাপোর্ট দিতে পারে আর কি, কারণ টিউশন ফি অ্যাকচুয়ালি ফুল দেওয়া লাগে না যারা প্রাইভেট ফান্ডে আসে। হ্যাঁ, হ্যাঁ, না, না, হ্যাঁ, জাপানে এইটা একটা সুবিধা হচ্ছে কি যে ম্যাক্সিমাম জায়গায় আর কি মাস্টার্স কোর্সে বা পিএইচডি কোর্সে তখন এটা 50% ওইবার পেয়ে যায় যদি মিনিমাম শুরুতে না পায়। হ্যাঁ, শুরুতে না পাইলেও আসার পরেও অ্যাপ্লিকেশন করলে দিয়ে দেয় 50%। ইভেন 50% পাই আমার আর কি। আমার পরিচিত যারা আসছে তাদের মোর দেন 80% তারা 100% পাইছে। হ্যাঁ, মানে 50% পাই, এবার 100% হচ্ছে আবার 50-50-র ভিতরে আবার 100%। আবার দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে আবার স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপ স্টাইপেন্ড পেয়ে যায়, যেমন 48,000 হ্যাঁ, এইটা পেয়ে যায়। এইটা হচ্ছে আমার শুরুতেও আমি একটা পাইছিলাম, ওইটা প্রতি মাসে হচ্ছে আপনার 2 লক্ষ টাকা করে দিবে। আচ্ছা আচ্ছা। তো প্রতি মাসে যদি 2 লক্ষ টাকা হয়, এটা অনেক কিছু। যদিও বা কিছু কিছু মানে আপনার কিছু যোগ্যতা দেখাতে হয়, যে আপনি যে আগে থিসিস করছেন বা আগে আপনার প্রজেক্টটা কি বিষয় ছিল, এখনকার প্রজেক্টটা কি বিষয়, এটা আপনাকে যোগ্যতা দিয়ে বুঝাইতে হবে তাদের, যে না আপনার এই বিষয়ে থিসিস আছে বা এরকম নিজের একটু যোগ্যতাটা প্রমাণ করতে হয়। তাহলে এরকম অপরচুনিটি আছে যে মাসে 2 লক্ষ টাকা শুধুমাত্র স্টাইপেন্ড পাবে। যাই হোক, এইগুলো অ্যাকচুয়ালি মানে বাংলাদেশ থেকে হয়তো বা অনেকেই ইমাজিন করতে পারতেছে। হ্যাঁ, তো তোমার হ্যাঁ, তোমার কি একটা সাজেশন একটা কথা হবে? কি, হ্যাঁ আমার কাছে কথা হচ্ছে কি, একটা কথা যে সুযোগ সুবিধা অনেক আছে। তো আমি যদি বলি লাস্ট পর্যন্ত বলতে পারবো, কিন্তু সবাই যেটা কম্পালসারি পাবে আমার মনে হয় ওইটা নিয়ে চিন্তা করা ভালো। অনেকে আবার দেখা গেল ভাববে যে ভাই তো অমুক কথা বলছিল, এত টাকা কই তো পাইলাম না। তো এটা কিন্তু ইউনিভার্সিটির পরেও ডিপেন্ড করে। তো কমন যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনি এখানে আসলে 28 ঘন্টা কাজ করতে পারবেন, সেখানে আপনি 1,30,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। এটা দিয়ে অনায়াসে আপনি যদি 60-70 হাজার টাকাও খরচ হয়, তাহলেও আপনার 60,000 টাকা থাকবে।
তো এটা একটা বড় বিষয়। তার সাথে 6 মাসের সাপোর্ট আপনি পাবেনই, যে কোনো ইউনিভার্সিটিতে আসেন। তো 6 মাসের ওই টাকাটা আপনাকে আরো বেশি হেল্প করবে। এবং সাথে সাথে হচ্ছে যে 50% ওয়েবার ম্যাক্সিমাম স্কুলে থাকেই, হুম। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আপনার 50% ওয়েবার আপনি পাবেন। তো তখন আপনার কি হয়, আপনি মোটামুটি ভালো একটা টাকাই রাখতে পারবেন। এরপরে যদি আপনি কোনো কিছু পান, অবশ্যই সেটা মানে আলহামদুলিল্লাহ একটা বোনাস, সেটাই। সেটার অপরচুনিটি আছে, অনেক অপরচুনিটি আছে। আচ্ছা, এখন যদি বলি, মনে করো কেউ কেউ বলে যে ভাই স্কলারশিপ ছাড়া যাব না, মানে বাংলাদেশ থেকে, বা স্কলারশিপ ছাড়া আমি কোনোভাবেই যাব না বা ইয়া করবো না, তো ওই ক্ষেত্রে তোমার সাজেশন কি, যে অনলি স্কলারশিপের জন্য আসা, নাকি স্কলারশিপ অথবা প্রাইভেট ফাইন্যান্স বা প্রাইভেট ফান্ডের যে কোনো ভাবে সে আসতে পারলেই তার ফিউচার ভালো? তো তোমার সাজেশন কি? হ্যাঁ, এটা হচ্ছে যে জাপানে আমার জানা মতো ইউনিভার্সিটিতে ইয়ারলি কস্ট হচ্ছে প্রায় 5 লাখ টাকা মতো জাপানি ইয়েনে, 5,40,000। ইয়ারলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কাছাকাছি আর কি, আর কম বেশি আছে। তো এখন ম্যাক্সিমাম জায়গায় হোক, সেটা প্রাইভেট ফান্ডে হোক বা স্কলারশিপ নিয়েও আসুক, মানে 50% স্কলারশিপ আসুক, তো ওই প্রায় দেখা যায় অর্ধেক টাকা হয়ে যায় সর্বনিম্ন হইলেও। তো তার দেখা গেল 2.5 লক্ষ টাকা টাকা দেওয়া লাগতে পারে 1 বছরে। হুম। তো এখন দেখা গেল সে যদি 1 বছরের সেভিংস এর কথা চিন্তা করে, তার খরচ বাদ দিয়ে, তো সেভিংস যদি চিন্তা করে, সেটাও তো প্রায় 1.5 লক্ষের কাছাকাছি চলে যাচ্ছে, এই সরি 2.5 লক্ষের উপরে চলে যাচ্ছে। না, সেভিংস কিন্তু তো তার, তুমি যদি 60,000 করো, তুমি ইয়া করো, তার হ্যাঁ, সেভিংস কিন্তু আমি 50,000 করে ধরলাম, 50,000 করে ধরলাম, তাও তাহলে 6 লাখ। 50,000 করে 6 ধরলে লাখ 6 লাখ, 6 লাখ, 6 লাখ, হ্যাঁ। 6 লাখ থেকে তো তা 2,70,000 দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, যদি তাহলে তারও যদি অর্ধেক অর্ধেক টাকা দিয়ে দিলেও, সেভিংস এর টাকার কথা বলছি, খরচ তো তার চলে গেছে। তো এটাও বেনিফিট, কিন্তু আমার মনে হয় যে আরো অনেক রকম সুযোগ সুবিধা পায়। তো এটা আসলে মানে লাগে না, এত টাকাও লাগে না। ওই দেখা গেল সে দিন শেষে দেখা গেল 1 লাখ বা 1.5 লাখ টাকা হয়তো বা তার দেওয়া লাগতে পারে, যদি 50% দেওয়া লাগে। আই তার থিঙ্ক, স্কলারশিপ, সে কোনো না কোনো ভাবে একটা স্কলারশিপ পাবেই আসার পর। আমার আমারও সেম সাজেশন যে গভর্নমেন্ট যে কোনো একটা ইউনিভার্সিটিতে চলে আসতে পারলে, আর মানে ওইটা নিয়ে পরবর্তীতে আর টেনশনের কিছু নেই, আর সামনে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে শিখলে ভালো ক্যারিয়ার। তো আমি যদি এখন বলি যে তুমি জাপান আসার পর মানে ডিফিকাল্টিস কি কি ফেস করছিলে, আর ওইটা কিভাবে ওভারকাম করছো, এই ব্যাপারে কি কোনো অডিয়েন্সদের তোমার সাজেশন আছে, বা যে স্টুডেন্টরা আসতে চায় তাদের জন্য তোমার কোনো সাজেশন? ধরো অনেকেই আছে হয়তো ডিরেক্টলি ইউনিভার্সিটিতে আসবে, তো তারাও কিন্তু ধরো ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকতে পারে বা আদার্স কিছু, তো এই ব্যাপারে তোমার সাজেশন কি? হ্যাঁ, যদি কেউ ডিরেক্টলি মানে জাপান থেকে না, ডিরেক্টলি বাংলাদেশ থেকে আসতে চায়, তো একটা কথা কি, আমরা যেখান থেকে যেখানে যাই, যদি একটা ছেলে মফস্বল থেকে ঢাকায় আসে, তো তারও কিন্তু জায়গাটা অপরিচিত লাগবে, সিস্টেমটা একটু অপরিচিত লাগবে। তো এটা আসলে নার্ভাস না হয়ে কিছুদিন অপেক্ষা করা, ধৈর্য ধরা, তাহলে কি হয় যে অটোমেটিকলি সে 1 মাস থাকার পর সে সব সিস্টেমই অন্ততপক্ষে বুঝে যেতে পারবে। আর একটা বিষয় কি, যে এখানে আসার পর মানুষের রুলস রেগুলেশনের পরে অনেকটা ফোকাস করা উচিত, কারণ বাংলাদেশে আমরা বিভিন্ন ভাবে বা ছন্নছাড়া ভাবে চলাফেরা করছি, বাট জাপানে এটা অনেক স্টেট। তো আসার পর শুধুমাত্র একটা জিনিস থাকবে, যে আসার পর কিছুদিন অপেক্ষা করা, ধৈর্য ধরা, অটোমেটিকলি সে সিস্টেমটা বুঝে যাবে। এবং দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রুলস রেগুলেশন যেগুলো, সেগুলো অন্ততপক্ষে জেনে নিবে, নিয়ে ওইগুলো একটু মেনে চলার চেষ্টা করবে এক। আর অবশ্যই জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা সব জায়গায় চলে, কারণ এরা ইংলিশ অতটা জানে না। তো তো একটা অবশ্যই, পরে আসা করবে। যেহেতু এখানে থাকবো, এখানে পার্ট টাইম জবও করব, তো অবশ্যই আমি মনে হয় কমপক্ষে চলার মতো জাপানিজটা শেখা দরকার। সো এনফেপটা করে আসলে বেটার হবে তাদের হুম। পরবর্তীতে তবে মানুষ আস্তে আস্তে সবকিছুই বুঝে যাবে, সবকিছু সিস্টেম মানে প্রথমে সে নার্ভাস না হয়ে, ঘাবড়ায় না যায়, মোটামুটি জিনিসটা বোঝার চেষ্টা করা। কারণ প্রত্যেকটা জিনিস ওনার মনে যে কোশ্চেন গুলো থাকবে আসার পরে, ওই কোশ্চেন গুলো 1 মাস পরে উনি অ্যান্সার গুলো উনিই দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো কথা। সো ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারটা একটু অ্যাডাপ্ট করতে পারলে বেটার আর কি, বেটার বলতে এটা করাই লাগবে অ্যাটলিস্ট জাপান থাকতে গেলে, কারণ জাপানের হুম কালচার টোটালি ডিফারেন্ট। হুম। আচ্ছা, তো আরেকটা বিষয় আছে যে মাস্টার্স করার পর পিএইচডি করার অপশন থাকে, বা এখান থেকে অন্য জায়গায় স্কলারশিপ নেওয়ারও অপশন থাকে। তো জাপান একটা ভালো রেপুটেশন জায়গা, এখান থেকে অন্য যে কোনো জায়গায় মুভ করা খুবই খুবই ইজি। রাইট। তো যদি সে তারপরে তার ফিউচার নিয়ে অন্য কিছু, যেমন অনেকে তো প্রফেসর পেশাটাকে হচ্ছে পেশা হিসাবে ধরে, তো তাদের জন্য এটা আমি মনে করি খুবই ভালো একটা দরকার, খুবই ভালো একটা দরকার, যে অ্যাকচুয়ালি যদি কেউ অ্যাকচুয়ালি জাপান, এমন টাইপের থাকে, হ্যাঁ, জাপানের তাদের জন্য এমনকি আমি এমন কিছু কিছু সেন্সে দেখছি যে তারা টিচার দেখছি, তারা
মানে 7 দিন পর পর এক এক দেশে থাকে। বিভিন্ন তো কনফারেন্স। এই যে আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 দিন পর পর মানে তারা অনলাইনে ক্লাস নেয়, এবং তারা সবসময় মানে নক করলেই বলে আমি অমুক দেশে আছি বা তমুক দেশে আছি। তো এটা আসলে অন্যরকম একটা লাইফ, যে আমি এক একটা দেশে যাব, সে দেশে আমার একটা সম্মান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ওই 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 পজিশন থেকে, মানে নিহঙ্গ গাক্কো সেনমন গাক্কো থেকে, ওই জবের না আসলে না কোনো রেসপেক্ট নেই, কোনো সম্মান নাই আসলে আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে, ওইটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, বাংলায় বলি না যে ওই যে লেবার টাইপের একরকম, ওই রকম মোস্ট টাইপের অফ দ্য হয়ে যায়। ক্ষেত্রে, মোস্ট অফ দ্য। কারণ হ্যাঁ হ্যাঁ, কারণ কি, হ্যাঁ কিছু কিছু যে ভালো জব হয় না এরকম না, যারা আইটি নিয়ে পড়াশোনা করে হয়তো বা তাদের কিছুটা ভালো জব হয়। তো ম্যাক্সিমাম জব গুলোই কিন্তু ওই ধরনের হয়, কোজোতে কাজ করা লাগে, না হলে আপনার এই যে কুরুমা সেনমন যারা করে, কুরুমার ডিপ্লোমা মানে হয়তো বা ফিজিক্যাল জব ফিজিক্যাল অ্যাভেলেবেল। পরিশ্রমের কাজ হ্যাঁ ওটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাদের কাজটা লেবারের কাজ ভাই, মূলত তো লেবারের কাজ। তারা মূলত কাজ কি করে, গাড়ির চাকা খোলে, গাড়ি সার্ভিস করে, এই ধরনের কাজ। কিন্তু যারা এখান থেকে মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে, তারপরে জবে যাচ্ছে, তাদের কাজগুলো এইগুলো না, তাদের কাজগুলো অফিসিয়াল ডেস্ক টাইপের, ঠিক আছে, অফিসিয়াল কাজ, মানে মাথার রিসার্চ কাজগুলো রিসার্চ কায়িক মেন্টাল অফিস। পরিশ্রম থেকে। হ্যাঁ, কায়িক পরিশ্রম থেকে তারা অনেকটা ভালো এবং সম্মান, মোস্ট অফলি রেসপেক্ট পায়। এটাই হচ্ছে অনেকটা বড় বিষয়। সেটাই। আর জাপানের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো যে জাপানে ফর এক্সাম্পল এভরি ইয়ার তাদের এমপ্লয়ির বা তাদের জব মার্কেটে লোক প্রয়োজন হলো 3,20,000, বাট ওদের ওইখান থেকে হয়তো বা 3 লক্ষই ফিল আপ হইতেছে না ওদের ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েট। সো ওই ক্ষেত্রে আমি মনে করি জাপানে ফ্রেশারদের জন্য একটা বিগ অপরচুনিটি, যে কারণ তাদের হুম। মানে ইউনিভার্সিটির রেফারেন্স দিলে ওটা নিয়ে নেয় মোস্ট অফ দ্য ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, সাধারণ ক্ষেত্রে কি হয়, যারা অন্যান্য মানে সেনমন যাদের, তারা হচ্ছে যারা শুধুমাত্র গাড়ির সেনমনটা করে, তাদের হচ্ছে আর কি জব অ্যাবিলিটিটা বেশি এবং তাদের জব পাওয়াটা সহজ হয়। কিন্তু তাদের সেনমনটা করাও কষ্ট হয়, প্লাস সেনমন করতে অনেক টাকা লাগে। হ্যাঁ, তারপরে আবার আপনার জবেও কষ্ট। বাট ইউনিভার্সিটির লেভেলটা পুরোটাই আলাদা। ইউনিভার্সিটিতে দেখা গেলো আরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অফার দেয়, ঠিক আছে, তারা আরো নেওয়ার জন্য পাগল হয় আসলে। আমরা তো অন্যান্য জায়গায় দেখছি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স না হলে, বাংলাদেশে বিশেষ করে এক্সপিরিয়েন্স না হলে ফ্রেশারদের আসলে কোনো দাম নেই, কিন্তু এখানে 1 বছর আগে থেকে জব কনফার্ম হয়ে যায়। তো এটা আসলে জাপানে বিগ অন্যরকম মার্কেট একটা জিনিস। ফ্রেশারদের জন্য খুবই বিগ হুম অপরচুনিটি আমি মনে করি। হুম। আরেকটা কথা হচ্ছে যে অনেকেই আছে যারা জব পাইছে কিন্তু জাপানিজ ভাষা জানে না, মানে অনেকের কাছে হয়তো ওয়ার্ড লাগে যে আমি জাপানিজ পারি না, আমি কি করে জব পাবো বা কিছু এরকম নিয়ে তারা ওয়াইড হয়। তো ওয়াইড হওয়ার কোনো কারণ নেই। অনেকেই আছে যারা আহ, ভাষা তেমন একটা কিছুই জানে না, কিন্তু জব হয়ে গেছে, আস্তে আস্তে শেখার আগ্রহটা থাকতে হবে, যে না আমি যখনই সুযোগ পাই আমি শিখবো, এরকম আগ্রহ থাকলেই আলহামদুলিল্লাহ হবে। হুম। যাই হোক, আমাদের ডিসকাশন থেকে আই থিঙ্ক ভিউয়ার্সরা অনেক কিছু জানতে পারছে, জাপানের ভিতর থেকে বাইরে থেকে কোন জায়গা থেকে আসলে কি কি ডিফিকাল্টিস ফেস করবে বা তাদের ফিউচার ক্যারিয়ার কেমন হতে পারে। আই থিঙ্ক এটা সবার জন্য ইনফরমেটিভ হবে। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আবারও হয়তো এরকম কোনো ডিসকাশন নিয়ে আপনাদের সাথে আবার অন্য ভিডিওতে অন্য কিছু শেয়ার করবো আর কি। সো থ্যাংক ইউ জেমি ফর ইউর টাইম। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।